কৃষি দর্শন। আপনারা আজ অনেক দিন ধরে দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের সাক্ষী আপনারা জানেন যে আমরা কি কি বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। এমন কিছু বিষয় আছে যেগুলো আলোকপাত করলে আপনারা সত্যি লাভবান হন আপনাদের কৃষিকাজের ব্যাপারে। আজকে একটু অন্য ধরনের একটা আলোচনা। আজ আমরা আলোচনা করব আবহাওয়ার পরিবর্তন, তার প্রভাব কৃষিতে, এবং সেই সঙ্গে এল নিনো কি সে সম্পর্কে বিশদে জানব। যিনি বলবেন বা যিনি জানাবেন আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর ব্রতিন পাল, সহ কৃষি অধিকর্তা, বর্জরা, বাঁকুড়া। নমস্কার। নমস্কার। আবহাওয়ার খামখেয়ালিপনা তো দেখছি, মানে এবারে মার্চ মাসেও দেখছি যে বেশ শীতের একটা চাদর যেন রয়েছে এখনো, সেটাকে আমরা সরাতে পারছি না। তো এই খামখেয়ালিপনাটা তো চলছেই। তার সঙ্গে বেশ কিছুদিন ধরে পত্রপত্রিকায় পড়ছি এল নিনো। আমরা যারা খুব সাধারণ মানুষ তারা হয়তো বিশদে জানি না, আপনি জানান। খুব সুন্দর প্রশ্ন এবং সবার জানার বিষয় এটা। যে পরিবেশে বা যে ফিল্ডেই কাজকর্ম করে, এল নিনো সম্বন্ধে বা এল নিনোর প্রভাব আমাদের ভারতের কৃষি বা ভারতের সামাজিক পরিবেশের ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে সেটার সম্বন্ধে একটা ধারণা রাখা উচিত এখনকার দিনে। প্রথমেই বলি, এল নিনো যে কথাটি আপনি বা টার্মটি যেটা ইউজ করলেন, এটি আসলে একটি স্প্যানিশ শব্দ। স্প্যানিশরা এল নিনোকে বোঝায় যে সেটি একটি বাজে ছেলে, মানে ইংলিশে যেটাকে বলে ব্যাড বয়। যদিও আক্ষরিক অর্থে ব্যাড বয় ইমেজটা এর এসছে, কারণ এল নিনো হচ্ছে একটা পরিবেশের একটা অবস্থা, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা ওয়েদার কন্ডিশনের একটা চেঞ্জ, যেটার ফলে আমাদের বিশ্বতে পুরোটায় আবহাওয়ার তারতম্য ঘটে। এবং যেহেতু অচিরাচরিতভাবে আবহাওয়াটাকে এর খামখেয়ালিপনার সাথে সাথে যুঝতে হয়, সেই জন্যে স্প্যানিয়ার্ডরা একে বলে ব্যাড বয়। তো ঘটনা হচ্ছে যে প্রত্যেক 4 থেকে 6 বছর অন্তর এই এল নিনো এফেক্টটা বিশ্বতে দেখা যায়। প্রত্যেকটা সমুদ্রতে তার জলরাশির ওপর দিকের একটা টেম্পারেচার থাকে। এখন প্যাসিফিক ওশেনের, যেটা ইকুয়েটোরিয়াল রিজনে যে প্যাসিফিক ওশেনের ওয়াটারটায় জলে, তার সারফেস টেম্পারেচারটা কিন্তু প্রত্যেক 3-4 বছর অন্তর অন্তর একটা বৃদ্ধি ঘটে, অর্থাৎ ইনক্রিজ হয়। এখন যখনই টেম্পারেচারটা ইনক্রিজ করে, সেটা খুব সামান্য, হয়তো আমার আপনার মতো মানুষের কাছে সেটা এমন আর কি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়তো ইনক্রিজ করলো, কিন্তু এই 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজটাই কিন্তু একটা হ্যাভক সৃষ্টি করে বিশ্বজুড়ে। সেটা কিভাবে? যখন এই 3-4 বছর অন্তর অন্তর সারফেস টেম্পারেচারটা ওয়াটারের বেড়ে যায়, তখন সেই জলের সাথে যে আবহাওয়াটা আছে, অর্থাৎ হাওয়ার যে বায়ুমণ্ডলটা আছে, সেটা গরম হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, এবং সেটা তখন ওপরের দিকে উঠে যায়। এটা সাধারণত কখন হয়? এটা যখন আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে যখন গরমের সময়টা শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, অর্থাৎ কিনা সাউদার্ন হেমিসফিয়ারে তখন হচ্ছে শীতকাল। এই সময় আমাদের ওয়েস্ট কোস্ট, আমেরিকার ওয়েস্ট কোস্টে যে প্যাসিফিক ওশেন আছে, সেখানে এই পরিবর্তনটা দেখা যায়, এবং এর ফলে আমাদের এই দিককার, অর্থাৎ কিনা এশিয়া বা ধরুন আপনার সাউথ ইস্ট এশিয়ার যে হাওয়া, যে বায়ুমণ্ডলটা, সেটা ওইখানে গিয়ে ধাক্কা মারে। তাতে কি হচ্ছে, সাধারণত মে জুন মাসে আমরা সাউথ ওয়েস্ট মনসুনটা পাই, অর্থাৎ মৌসুমী বায়ুটা আমাদের দিকে আসে। এটা ঠিক তার বিপরীত দিকে বইতে শুরু করে। তাহলে কি হচ্ছে? আমাদের মতো দেশ যারা কিনা মৌসুমী বায়ুর উপর অনেকটাই নির্ভর করে চাষবাসের জন্য, সেখানে বৃষ্টির ঘাটতি দেখা যায়। অর্থাৎ এর
ডিরেক্ট এবং ইনডিরেক্ট এফেক্ট কৃষির ওপর কি পড়ছে, যে আমাদের ড্রটের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমরা জানি যে আগেই প্রথমেই আপনার প্রশ্নের থেকেই বলছি, আপনি বলেছেন খামখেয়ালি। এটা খুব সুন্দর টার্ম, কারণ সারা ভারতবর্ষে যে ড্রট হবে তা কিন্তু নয়। দেখা যাবে হয়তো যে উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টি হলো, কিন্তু পশ্চিমাঞ্চলে বা মধ্যম যে ভারতবর্ষের জায়গা আছে সেখানে টোটাল ড্রট হলো। অর্থাৎ কি না, যে জায়গায় বৃষ্টি হয় সেখানে হয়তো অতিবৃষ্টি হবে, আর যে জায়গায় বৃষ্টি সাধারণ থেকে কমের দিকে হয় সেখানে হয়তো একদম বৃষ্টি হবে না। এইটাই হচ্ছে একটা ছোট্ট করে এল নিনোর কি এবং এল নিনো কি প্রভাব পড়ে অন্যান্য দেশের কৃষি বা কৃষিজাত ফসলের ওপর, সেটা ছোট করে এটাই বলতে হয়। এই যে একটা ন্যাচারাল, ঠিক ডিজাস্টার বলবো না, যে এই যে একটা whimsicality, তো এটা তো খুব প্রাকৃতিক, এটাকে কি ঠেকানো সম্ভব না? বা আগাম কিছু ব্যবস্থা কি নেওয়া যায় যখন আমরা জানতে পারছি বা বিজ্ঞানীরা বলছেন যে এরকম একটা হতে পারে? তো ভারতবর্ষে যে এই যে একটা চরিত্র, একটা নানান ধরনের চারিত্রিক যে পার্থক্যটা হবে, কোনো জায়গায় খুব বেশি বৃষ্টি হবে, কোনো জায়গায় কম হবে, তা এই একটা ব্যালেন্স কিভাবে তৈরি করা যায়? খুব সুন্দর আপনি প্রশ্ন রেখেছেন। তার কারণটা হচ্ছে যে আমাদের তো সেই সর্বশক্তি নেই যেখানে আমরা সর্বশক্তিমানের কোনো জিনিসকে আমরা হারাতে পারি। সুতরাং এল নিনোকে রোখার বা আটকানোর আমরা পারবো না, কোনোদিনই পারবো না, কারণ উই ক্যানট ফাইট উইথ নেচার। কিন্তু এখন এত ধরনের ওয়েদার প্রেডিকশনের মডেল হয়েছে, এবং আপনি প্রথমেই বলেছেন যে এখন নানা রকম পত্রিকায় বা পেপারে আমরা কিছু কিছু জানতে পাচ্ছি যে হয়তো 2014 সালে এল নিনোর একটা প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কৃষির ওপর পড়তে পারে। দেখুন, এগুলো সবই হচ্ছে প্রেডিকশন। এগুলো হচ্ছে আমাদের ওয়েদার প্যারামিটার্সের যারা মডেল করে, অর্থাৎ আইএমডি বলুন বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বলুন বা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাকোয়ামেরিন যে সেন্টার আছে, বা অস্ট্রেলিয়ার যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা সবাই প্রেডিক্ট করেছে যে হয়তো 2014-তে একটা এল নিনোর এফেক্ট পড়তে পারে ভারতবর্ষের ওপর। এখন সেক্ষেত্রে আমরা যদি আগে আগে জানতে পেরে যাই যে হয়তো একটা কৃষির ওপর একটা আমাদের যে মৌসুমি বায়ু তার প্রভাব একটা পড়তে পারে, সেখানে আমরা কি করতে পারি, আমাদের যেটা ফাইট করতে হবে সেটা হচ্ছে ড্রট রেজিস্ট্যান্ট বা ড্রট টলারেন্ট ক্রপের দিকে আমাদের যেতে হবে। এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আমাদের দেশের প্রায় 67% ল্যান্ড এই মৌসুমি বায়ুর উপর ডিপেন্ড করে থাকে ফসল ফলানোর জন্য, সুতরাং আমাদের 2-3টে স্টেপস নিতে হবে, বা অ্যাটলিস্ট স্টেপস না নিলেও আমাদের মনে মনে তৈরি থাকতে হবে যদি ড্রট লাইক সিচুয়েশন আসে তাহলে আমরা কিভাবে কমব্যাট করব। এখন দেখুন, ড্রট জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, ধরুন 10 দিন, 15 দিন, 20 দিন, একটা ড্রাই স্পেল, যখন বৃষ্টিপাত হয় না, যখন বৃষ্টি হওয়া উচিত, অর্থাৎ কিনা আমাদের বর্ষাকালে জুন টু সেপ্টেম্বর যেটা আমাদের ধরা হয়। এখন সেক্ষেত্রে ড্রট রেজিস্ট্যান্স কিছু ক্রপ লাগানো যেতে পারে, বা আমরা যে লং ডিউরেশন যে ফসলগুলো বা ধান টান যেগুলো লাগায় তার পরিবর্তে আমাদের শর্ট ডিউরেশন ধান লাগানো যেতে পারে, যার কিনা গ্রোয়িং পিরিয়ডটা খুব কম, এবং আমরা ড্রট সিচুয়েশনগুলো আগে থেকে যখন জেনে যাব যে এই সময় থেকে এই সময় ড্রট হতে পারে, তাহলে আমরা টাইমিংটা এমনভাবে করতে পারি যে ফসলটা ড্রটের আগে বা ড্রটটা পেরিয়ে যাওয়ার পর লাগালে সেটা ভালো আমাদের প্রোডাকশন দিতে পারে। এই যে একটা ভাবনা চিন্তা, এই একটা পরিকল্পনাটা অঙ্কের হিসেবের মতন, যে এটা করলে এটা করতে হবে, কিছুটা প্রেডিকশন নির্ভর, কৃষি জগৎ কতটা কনসার্নড এবং আপনাদের মাধ্যমে কি বার্তা যাচ্ছে? দেখুন, ড্রট রেজিস্ট্যান্স ভ্যারাইটি আমাদের দেশে আমাদের প্রত্যেকটা ফসলের, বিশেষ করে যেগুলো গম বলুন, আমাদের মেজ অর্থাৎ ভুট্টা বলুন, বাজরা বলুন, জোয়ার বলুন,
রাইসের ড্রট টলারেন্ট হিসেবে এরকম নেই, কিন্তু ড্রট রেজিস্ট্যান্ট হিসেবে ভ্যারাইটি বেরিয়ে গেছে। আর একটা জিনিস আমাদের করা যেতে পারে, যেটা হচ্ছে যে স্ট্যাগার্ড ওয়েতে রাইসের কাল্টিভেশনটা, অর্থাৎ কি না, ধরুন আপনি 10 বিঘে ধান চাষ করবেন, আপনি এমনভাবে বীজতলাটা তৈরি করলেন যে আপনি 15 দিন অন্তর অন্তর 2 বিঘে করে ট্রান্সপ্লান্ট করলেন। তার মানে কি, ওর যখন ট্রান্সপ্লান্টিংটাও আপনি স্ট্যাগার্ড করছেন, তার মানে কি ওর গ্রোথ পিরিয়ডগুলো বা প্রোডাকশনের যে সময়গুলো সেগুলো ডিফারেন্ট টাইমে হচ্ছে, কিন্তু একই ভ্যারাইটির ক্রপ, আমার চিরাচরিত ভ্যারাইটির ক্রপটাই, কিন্তু আমি যদি 5ই অগাস্ট একটা ট্রান্সপ্লান্ট করলাম, আর একটা আমি করলাম 15ই অগাস্ট, আর একটা আমি করলাম 30 কি 31 অগাস্ট, তার মানে কি করছি, আমি প্রত্যেকটা ফিজিওলজিক্যাল টাইম পিরিয়ডটাকে আমি ভাগ করে দিলাম যাতে ড্রট এলেও ও জুঝতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরও শুখা এলাকাগুলোতে আমাদের স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন এইসবের দিকে যেতে হবে। এই টেকনোলজিতে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে, সেটা মালচিং হতে পারে, খড়ের দ্বারা মাটির আর্দ্রতাটা মেনটেন করতে পারি, আমাদের অর্গানিক ম্যানিওরস বেশি দিতে হবে, গোবর সারের প্রচলনটা বাড়াতে হবে যাতে মাটির জল ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে এমন ফসল লাগাবো, বা ধরুন রাইসের প্যাডিতেও আমরা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন অর্থাৎ এসআরআই পদ্ধতিতে যাব, যেখানে জলের ব্যবহারটা অনেক কম, মানে জলের অপচয়টা যতটা সম্ভব কম করে বর্ষার জলটা যতটা পারা যায় জমিয়ে রেখে শুধু এল নিনো বা ড্রটটাকে কমব্যাট করব তা নয়, ওই জলটা যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমার পরবর্তী রবি ফসলেও সেটা কাজে লাগবে। সত্যি যদি এরকম একটা এফেক্ট পড়ে, এখনো যেহেতু প্রেডিকশন নির্ভর ব্যাপারটা, তো যারা ধরুন খুব প্রত্যন্ত গ্রামে আছেন, খুব সম্পন্ন কৃষক যারা নন, যারা খুব ক্ষুদ্র প্রান্তিক কৃষক বন্ধু, তাদেরকে অনেক সময় বলতে দেখেছি যে এই যে আপনি বলছেন বৃষ্টির জল জমাতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এই যে কথাগুলো, তারা তার বাইরে গিয়ে সবসময় একটা খুব শঙ্কিত যে ওরে বাবারে জল নেই, ওরে বাবা আমাদের কিছুই নেই, আমাদের পুকুর শুকিয়ে গেছে, আমাদের এই শুকিয়ে গেছে, তারা হয়তো এত জানেনও না যে বৃষ্টির জলটাকে ধরে রাখলে ভালো, ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে কিভাবে খুব সহজ করে বুঝিয়ে দেওয়া যায়? এটাও খুব সুন্দর প্রশ্নটা। আমাদের সবসময় উচিত তাদেরকে একটু কম্পিটিটিভ মনোভাবের মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো, যেখানে মানুষ সহজে বুঝতে পারবে তুমি তোমার নিজের জিনিসটা নিজের কাছেই রাখো, অর্থাৎ কিনা তোমার জমিতে বা মাঠে যে বৃষ্টির জলটা পড়ছে তোমার চেষ্টাটা সেটাই হবে সেই জলটা যেন তোমার জমিতেই বা তোমার মাঠেই থেকে যায়। তখন কি সে কি করবে, চেষ্টা করবে, তখন সে জিজ্ঞেস করবে যে কিভাবে, তখন তাকে বলতে হবে যে তুমি বাঁধগুলো ভালো করে দাও যাতে জলটা, যদি গড়ান মাটি হয় বা আমাদের এদিককার পশ্চিমাঞ্চলের যেমন একটু উঁচু নিচু জমি, তাহলে ঢালযুক্ত জমি হলে ঢালের বিপরীতে আমাকে বাঁধ দিতে হবে বা ছোট ছোট বাঁধ দিতে হবে যাতে জলটা মানে নিচের দিকে নামে, ফ্লো করে না যায়। পেনিট্রেশন অফ ওয়াটার যখনই হবে জমির মধ্যে, তখনই ওয়াটার টেবিলটা রাইজ করবে, তার জলের সমস্যাটা অনেকটাই মিটে যাবে। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয়ের উপরে আমাদের আলোচনা উপহার দিয়েছেন ডক্টর ব্রতিন পাল। আর সত্যি আমরা যারা শুনলাম আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে কৃষক বন্ধুরা শুনেছেন নিশ্চয়ই, প্রথমে একটু খটোমটো মনে হলেও ব্যাপারটা খুব সহজ। জল সংরক্ষণ জানতে হবে। তাছাড়া যে চিরাচরিত পদ্ধতির পাশাপাশি যেসব নতুন পদ্ধতিগুলো এসে গেছে কৃষি জগতে, সেগুলোকে একটু আঁকড়ে ধরতে হবে। তার জন্য তো কৃষি বিশেষজ্ঞরা আছেনই, তাদের কাছে একটু যান না, সাহায্য নিন। দেখবেন যে যদিও এল নিনোর এফেক্ট যদিও বা পড়ে, যদি বৃষ্টি কমও হয়, তবুও কী করে মোকাবিলা করতে হবে সেই ভাবনাটা কিন্তু ভাবতে হবে, এবং শেখাবেন কারা? আমাদের বিশেষজ্ঞেরা।
আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় দ্রব্য হলো হলুদ ও আদা। বর্ষা ও গ্রীষ্ম মরশুমে কিভাবে আমরা এই হলুদ ও আদা চাষ ভালোভাবে করতে পারবো এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অমর কুমার মণ্ডল, সহ কৃষি অধিকর্তা তথ্য, বীরভূম। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। নমস্কার। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আমাদের এই দেশে হলুদ ও আদার চাষ কখন করা হয়ে থাকে? আমাদের দেশে হলুদ ও আদা দুটি গুরুত্বপূর্ণ খুব মশলা, এবং এই হলুদ শুধু আমাদের দৈনন্দিন কাজেই লাগে না, তার পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতেও কিন্তু হলুদের ভীষণ গুরুত্ব রয়েছে। আমাদের এই দুটি ফসল মোটামুটি 8 থেকে 9 মাস সময় নেয়। সেই জন্য আমাদের এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই হলুদ আদার চাষটা শুরু করতে হবে। যদি হলুদ আদার চাষটা আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শুরু করতে পারি, তাহলে সেচের জলের খুব বেশি প্রয়োজন হয় না। গ্রীষ্মের সময় 1-2 সেচ দিয়ে এই চাষ শুরু করা যায়, বাকিটা বর্ষার জলের উপর নির্ভর করে আমাদের চাষটা তোলা সম্ভব হয়। সেই জন্য কৃষক বন্ধুরা সচেষ্ট থাকবেন যেন হলুদ এবং আদা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই চাষ করা সম্ভব হয়। আচ্ছা, এই যে হলুদ এবং আদা চাষের জন্য কি ধরনের জলবায়ু এবং কি ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়? এই দুটি ফসলই, হলুদ এবং আদা, একটু গ্রীষ্মকালীন ফসল বলে আর্দ্র আবহাওয়া থাকবে, সেই সঙ্গে তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হবে। সেই রকম একটা আবহাওয়া যদি থাকে তাহলে কিন্তু হলুদ চাষটা ভালোভাবে করা সম্ভব। আচ্ছা, হলুদের উপযুক্ত জাতগুলি সম্পর্কে যদি বলেন। আমাদের হলুদের মধ্যে অনেকগুলি জাত খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পান্নাই বলে একটি জাত আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কৃষ্ণা, কস্তুরী, মেঘা, প্রভা, এই জাতগুলি, সগুনা, এই জাতগুলি যে নিয়ে কৃষক বন্ধুরা ভালোভাবে চাষবাস করতে পারেন, সেই জন্য খুব ভালো ফলন পাওয়া যাবে। আচ্ছা, এই হলুদ চাষের ক্ষেত্রে বীজ শোধন করলে কৃষক বন্ধুরা কিভাবে করবেন? আমরা বিভিন্ন ফসলের ক্ষেত্রে যেমন বীজ শোধন করতে বলি, হলুদ যেহেতু সরাসরি বীজ থেকে তৈরি হয় না, হলুদ একটি রাইজম বা কন্দ জাতীয় ফসল, সেই জন্য রাইজম বা এই কন্দগুলিকে খুব সুন্দরভাবে যদি শোধন করে নেওয়া যায়, তাহলে পরবর্তীকালে যে আমাদের হলুদের মধ্যে রোগ বা আদার মধ্যে যে রোগ আসে, সেই রোগটাকে অনেকটাই কমানো যায়। সেই জন্য আমরা হলুদ এবং আদা এই কন্দ জাতীয় ফসলগুলিকে লাগানোর 2-3 দিন আগে প্রতি লিটার জলে 2 গ্রাম কার্বানডাজিম বা এমিশন 6 জাতীয় যে ওষুধ রয়েছে, সেটা যদি ভালোভাবে জলে গুলে নিয়ে যদি এই কন্দগুলিকে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ডুবিয়ে রেখে আবার ছায়াতে ভালোভাবে শুকিয়ে নিয়ে যদি মূল জমিতে গিয়ে আমরা বপন করি বা লাগাইয়ে থাকি, তাহলে কিন্তু পরবর্তীকালে যে হলুদ বা আদার যে রোগ হয়, মূলত যেটা কন্দ পচা রোগ, সেই কন্দ পচা রোগটাকে কিন্তু আমরা অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পারি। আচ্ছা, আপনি এই মুহূর্তেই বললেন যে কন্দ জাতীয় ফসল, তো এই যে হলুদ কন্দ জাতীয় ফসল বলে রাসায়নিক সার কি ধরনের প্রয়োগ করতে হবে এবং কতটা? হলুদ যেহেতু আমাদের প্রায় 8 থেকে 9 মাস কালীন ফসল, বলা যেতে প্রায় 1 বছর কালীন ফসল, এবং এই হলুদ প্রতি বছর না তুলে আমরা আবার পরবর্তী বছরেও রেখে দিতে পারি। সেক্ষেত্রে প্রথম বছর যখন আমরা হলুদ লাগাতে যাব, সেখানে অবশ্যই আমাদের উপযুক্ত পরিমাণে ভালোভাবে জৈব সার দিতে হবে। আমরা যেটা কৃষক বন্ধুদের সুপারিশ করে থাকি, প্রতি একরে 10 থেকে 12 গাড়ি পচা জৈব সার শেষ চাষের আগে যদি ভালোভাবে মাটিতে ছড়িয়ে দিয়ে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে জৈব চাষের জন্য যে ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা আমরা সহজেই পূরণ করতে পারবো। আমাদের যেহেতু হলুদটা মূলত মোটামুটি বেলে দোআঁশ বা দোআঁশ জাতীয় মাটিতে আমরা চাষ করতে বলি, সেই জন্য শেষ চাষের আগে অবশ্যই জৈব সারটা মিশিয়ে দিতে হবে। তার পাশাপাশি রাসায়নিক সার হিসেবে আমরা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এই 3টে সারও আমরা ব্যবহার করতে বলে থাকি। নাইট্রোজেন এক্ষেত্রে আমরা বলি প্রতি একরে 48 কিলো, ফসফেট প্রতি একরে 32 কিলো, এবং আবার পটাশ জাতীয় যে সার আছে সেখানেও প্রতি একরে 48 কিলো হিসাবে আমরা ব্যবহার করতে বলে থাকি। ও নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই 3টে সারকে কিন্তু একই সঙ্গে ব্যবহার করলে চলবে না। আমাদের নাইট্রোজেনের অর্ধেকটা পরিমাণ, অর্থাৎ 24 কিলো পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার, 32 কিলো ফসফেট ঘটিত সার এবং 24 কিলো পটাশ ঘটিত সার মূল সার হিসাবে শেষ চাষের আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে যদি ছড়িয়ে দিই এবং লাঙলময় করে যদি মাটিটাকে তৈরি করতে পারি, খুব ভালো হয়। আর বাকি যে আমাদের অর্ধেক নাইট্রোজেন এবং অর্ধেক পটাশ সার থাকছে, এই অর্ধেক নাইট্রোজেনের মধ্যে আমাদের 1/4 হাফ ভাগ
21 দিনের মাথায় যখন মাটিতে আমরা চাপান সার দিয়ে হিসেবে ব্যবহার করতে পারি, এবং আরেকটা হচ্ছে 42 দিনের মাথায় চাপান সার হিসেবে ব্যবহার করতে পারি। সেইভাবে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আর বাকি যে পটাশ সার অর্ধেক থাকে, সেই পটাশ সারের অর্ধেকটা কিন্তু প্রথম চাপান সার অর্থাৎ 21 দিনের মাথায় আমাদের 12 কিলো আরও নাইট্রোজেন সার এবং 24 কিলো পটাশ ঘটিত সার দুটোকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে, দিয়ে ছড়িয়ে দিতে হবে, এবং গোড়ার দিকে যদি অল্প করে আমরা মাটি ধরিয়ে দিতে পারি তাহলে হলুদ চাষটা খুব ভালো হয় এবং রাসায়নিক সারের যে ঘাটতি থাকে সেক্ষেত্রে হয়। যদি আমাদের জমিতে কোনো কারণে বোরন জাতীয় অনুখাদ্য বা জিঙ্ক জাতীয় অনুখাদ্য থাকে, সেক্ষেত্রেও আমরা মাটিতে অনুখাদ্য ব্যবহারের কথা বলে থাকি। বা আমরা যদি মূল যখন গাছ হবে তখন মোটামুটি যখন গাছের 1 মাস বয়সকাল বা 35 দিন বয়সকাল হয়েছে, সেই সময় আমরা একটা বা দুটো স্প্রে করার কথা বলে থাকি। সেইভাবে আমরা এই বোরন এবং জিঙ্কের অনুখাদ্যের ঘাটতিটাকেও অনেকটা দূর করতে পারি। আচ্ছা, সাথী ফসল হিসেবে এটাকে কি চাষ করা যায়? হলুদ এবং আদা দুটো ফসলই কিন্তু একটু ছায়াযুক্ত জায়গা পছন্দ করে। সেই জন্য আমরা মূলত যেখানে বাগিচা ফসল আছে অর্থাৎ আমের বাগান, লিচুর বাগান বা পেয়ারার বাগান, সেই বাগানের মাঝে যে অন্তর্বর্তী যে জায়গাটা আছে সেই অন্তর্বর্তী জায়গাটাতে আমরা এই আদা বা হলুদ আমরা চাষ করতে পারি। এইটা একটা দিক গেল। এখানে করলে যেটা সুবিধা হচ্ছে যে ওই যে বাগিচা ফসলের জমিতে যে আগাছা হয় সেই আগাছাটা অহেতুক হবে না, এবং অতিরিক্ত একটা ফসল আমরা লাভ করতে পারছি এবং চাষিবাদের লাভ হচ্ছে। এছাড়া কৃষক বন্ধুরা যদি সরাসরি হলুদ চাষ করেন, বাগিচা ফসলের মধ্যে না করে ফাঁকা জমিতে বা মূল জমিতে যদি হলুদ চাষ করেন, সেখানে কিন্তু এই হলুদের দুটো লাইনের মধ্যবর্তী যে জায়গা থাকছে সেখানে আমরা বিভিন্ন ধরনের শাক, যথা নোটে শাক আমরা চাষ করতে পারি, পাট শাক চাষ করতে পারি, লাল শাক জাতীয় শাক চাষ করতে পারি। এর পাশাপাশি ডাল জাতীয় যে ফসল আছে মুগ বা কলাই, যেহেতু বর্ষাকালে বা গ্রীষ্মকালে এটা হয়, সেটাও আমরা। আচ্ছা, এই হলুদ চাষের ক্ষেত্রে মূলত কি কি রোগ দেখা যায় এবং রোগ পোকার প্রতিরোধ কিভাবে করবেন কৃষক বন্ধুরা? আমাদের হলুদ চাষ যেহেতু গ্রীষ্ম বর্ষাকালীন হচ্ছে এবং বর্ষাকালে আবহাওয়াটা খুব স্যাঁতস্যাঁতে থাকে, সেই জন্য যখন বর্ষা শুরু হয় তারপর থেকেই কিন্তু বিভিন্ন প্রকার রোগের আক্রমণ দেখা যায়। এখানে কিন্তু পোকার আক্রমণটা তুলনামূলকভাবে কম, কখনো কখনো 2-1টা মেরি পোকা দেখা যায় বা কাটুই পোকা থাকে, সেই আক্রমণে খুব বেশি ক্ষতি করতে পারে না, কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। যার মধ্যে যে মূল যে রোগটা হয় সেটা হচ্ছে কন্দ পচার রোগ। এই কন্দ পচার রোগটাতে কী হয়, যখন গাছটা মোটামুটি 2 মাস বা 2.5 মাস বয়সকাল হয়েছে তখন, এবং কন্দ ধরতে শুরু করেছে অর্থাৎ কন্দটা জাস্ট শুরু হতে হয়েছে, সেই সময় কন্দর গোড়ার দিকটা হালকা নরম হয়ে পচে যায় এবং পুরো গাছটা ঢলে মরে যায়। এক্ষেত্রে আমাদের যে বিভিন্ন প্রতিকারের যে উপায় আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা হলুদের জমিটাকে রাখতে পারি, অর্থাৎ সঠিক সময়ে যদি আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এই রোগটা অনেকটা কমানো যাবে। আর একটা আলোচনা শুরুতে আমরা বলছিলাম, যদি হলুদের জমিতে বা আদার জমিতে যদি আমরা উপযুক্ত পরিমাণে জৈব সার দিতে পারি, তাহলে কিন্তু এই যে কন্দন পচা রোগটা, এই কন্দন পচা রোগটাকে কিন্তু আমরা অনেকটা কমাতে পারি। এর পাশাপাশি আমরা বীজ শোধন, যেটা আমরা বলছিলাম যে বীজ শোধন যদি করি, কার্বানডাজিম বা এমিসান 6 এই জাতীয় ওষুধ দিয়ে যদি বীজটা শোধন করে লাগাতে পারি, তাহলে কিন্তু এই কন্দ পচা রোগটা অনেকটাই কমে যায়। এর পাশে আরেকটা হয় হলুদের আমরা ব্লাইট রোগ বা পাতাতে ক্ষত রোগ। এই পাতায় ক্ষত রোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় ফলনটা ভীষণভাবে মার খায়, এবং যেটা দেখতে হয় যে দেখা যায় যে গোল গোল ক্ষত ক্ষত হচ্ছে এবং ভিতরের দিকটা হালকা সাদা এবং বাইরের দিকটা আপনার বাদামি রঙের, এবং এই ক্ষতগুলো যখন একসঙ্গে মিশে যায় যে একটা বড় ক্ষত সৃষ্টি করে এবং পাতার কিনারা বরাবর ওপর থেকে নিচে পর্যন্ত নেমে এসে পুরো পাতাটাকে শুকিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ফলন কিন্তু ব্যাপকভাবে মার খেতে পারে। এক্ষেত্রে আমাদের প্রতিরোধ করতে হবে আমাদের যে কার্বানডাজিম গ্রুপের যে ওষুধ আছে বা ম্যাঙ্কোজেব গ্রুপের যে ওষুধ আছে বা কোপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধ আছে, সেই ওষুধগুলোকে ব্যবহার করতে হবে। কোপার অক্সিক্লোরাইডের ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতি লিটার জলে 4 গ্রাম করে দিয়ে 15 দিন অন্তর 2 থেকে 3 বার যদি আমরা ভালোভাবে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। আমাদের ম্যাঙ্কোজেব গ্রুপের যে ওষুধ আছে প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম করে দিয়ে যদি 2 থেকে 3 বার স্প্রে করে দিতে পারি, তাহলেও কিন্তু এই রোগটাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারি। এই রোগটার পাশাপাশি আমাদের হলুদে ছোট ছোট বাদামি দাগ রোগ দেখা যায়। এই বাদামি দাগ রোগটাও কিন্তু পাতাতে হয় এবং এটা ছত্রাক জাতীয় রোগ। এই ছত্রাক জাতীয় রোগ যদি খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে বা বাদামি দাগ যে গোটা পাতাতে ছড়িয়ে পড়ে, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে। একইভাবে আমাদের যেটা ওই পাতায় বড় ক্ষত দাগ বা বাদামি দাগ যে রোগের ওষুধ আমরা ব্যবহার করি, ওই একই ওষুধ যদি আমরা
যখন আক্রমণ খুব বেশি হবে সেই সময় যদি আমরা 2-3 বার যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। হলুদ চাষের ক্ষেত্রে প্রক্রিয়াকরণটা কিভাবে করা যেতে পারে এবং কৃষক বন্ধুরা কতটা পরিমাণ লাভ করতে পারেন যদি বলেন সংক্ষেপে। আমাদের মাটির নিচে হচ্ছে এবং কন্দ জাতীয় ফসল, সেই জন্য হলুদ যখন পেকে যাচ্ছে অর্থাৎ হলুদ পাকতে মোটামুটি যেদিন থেকে আমরা লাগালাম তারপর থেকে 8 থেকে 9 মাস পাকতে সময় লাগে। সেই পাকার পরে হলুদটাকে মাটির থেকে লাঙ্গলের সাহায্যে বা কোদালের সাহায্যে ভালোভাবে তুলে নিতে হয়। তুলে নেওয়ার পরে তার মধ্যে যে মাটি থাকছে বা নুড়ি থাকছে বা শিকড় থাকছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপরে কিন্তু এই হলুদটাকে সরাসরি কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। এর জন্য একটা কিওরিং বা গুমানো বলতে পারুন বা সেদ্ধ করা বলতে পারুন, এরকম একটা প্রক্রিয়াকরণের মধ্যে যেতে হয়। কৃষক বন্ধুরা যারা বাড়ি ব্যবহার করেন তারা অনেকেই জানেন। সেই জন্য আমরা কী করি, এই পরিষ্কার করার পরে একটা মাটির পাত্র বা আমাদের কোনো ধাতব পাত্রেতে কিছুটা জল এবং কিছুটা কাঁচা গোবর নিয়ে ভালোভাবে গুলে নেওয়া হলো। গুলে নেওয়ার পরে তার মধ্যে হলুদের এই কন্দগুলোকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে সেখানে 2.5 থেকে 3 ঘন্টা বা কখনো কখনো 4 ঘন্টা ভালোভাবে জাল দিয়ে আপনার সেদ্ধ করে নিতে হবে এবং দেখতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার পরে হলুদের রঙটা আস্তে আস্তে আপনার পরিবর্তন হয়ে যায়, যে গাঢ় হলুদের রং চলে আসে। কিন্তু এই রঙটা আরও যদি ভালো পেতে চায় সেক্ষেত্রে আমরা যদি কিছু হলুদের পাতা আমরা ওখানে মিশিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। একটা সাবধানতা কৃষক বন্ধুদের নিতে হবে, যদি হলুদের যখন সেদ্ধ করা হচ্ছে গোবর গলা জলে যদি গোবরের পরিমাণ খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে হলুদটা হলুদ রং না থেকে বাদামি রং বা কালচে রং চলে আসে। সেই জন্য গোবর গোলা জলটা কিন্তু ঠিকভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে হলুদের রঙটা ঠিক থাকে। এরপরে হলুদটাকে ভালো করে ধুয়ে টুয়ে নেওয়ার পরে 10-12 দিন রোদে শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে যদি একটা চটের বস্তার মধ্যে নিয়ে ভালোভাবে পালিশ করা হয় এবং তারপরে সময়ে সময়ে কৃষক বন্ধুরা যদি মেশিনের সাহায্যে গুঁড়ো করে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ওষুধের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এইভাবে আমরা হলুদ চাষটাকে কৃষক বন্ধুদের কাছে তুলে ধরি। আচ্ছা, আমরা হলুদ চাষ সম্পর্কে অনেকটা বিস্তারিত জানলাম। আদা চাষ সম্পর্কে যদি আপনি খুব অতি সংক্ষেপে বলেন তাহলে খুব ভালো হয়। আদা হলুদের জন্য একই রকম মাটি দরকার, সেই জন্য বিস্তারিত খুব বেশি কিছু নেই। আদার কয়েকটা জাত আমরা শুধু বলে থাকি, যেটা নদিয়া, বর্ধমান, কোয়েম্বাটোর, এই যে জাতগুলো রয়েছে এই জাতগুলো যদি কৃষক বন্ধুরা সংগ্রহ করেন এবং এগুলো মূলত আমাদের যে পাহাড়ি এলাকা আছে সেই পাহাড়ি এলাকাতেই চাষ হয় এবং আমাদের এখানেও কিন্তু এই গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু চাষ করা হয় এবং আদার মতনই কিন্তু হলুদেও একই রকম সার দরকার, একইভাবে সেচ দিতে হয়, একইভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হয়। সেই জন্য আদা চাষ হলুদ চাষের খুব বেশি তফাৎ নেই, 2-1টা কিন্তু রোগ রয়েছে। সেই রোগগুলো আমরা কৃষক বন্ধুরা আমাদের সঙ্গে যখন সঙ্গে যোগাযোগ করেন তখন আমরা সেটা সুপারিশ করে থাকি এবং সেইভাবে নিয়ন্ত্রণ করলে আদা চাষও কিন্তু খুব লাভ হয়। আদাটা কিন্তু হলুদের মতন 8-9 মাস সময় লাগে না, এরা 5-6 মাস পরেই আপনার মাটি থেকে তোলা যায়। তোলার পরে ঠিক পরিষ্কার টরিষ্কার করে বাজারজাত করলেই আমাদের আদা চাষটা সম্পূর্ণ হয়ে যায়। কৃষক বন্ধুরা অনেক বেশি লাভবান হতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আর আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল মশলা জাতীয় দ্রব্য হিসেবে হলুদ ও আদা চাষ। আমাদের আজকের এই আলোচনা থেকে আশা করি কৃষক বন্ধুরা অধিক পরিমাণে লাভবান হয়েছেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।